কিছুক্ষণ পর তিথি ঘুমিয়ে পড়লেও অনিন্দর আর কিছুতেই ঘুম এলো না। তিথির বলা কথাগুলো কাঁটার মতো বিঁধছে তার গায়ে। তার চার্ম আর পার্সোনালিটি দেখে মুগ্ধ হয়নি এরকম মেয়ে আজ পর্যন্ত সে দেখেনি। মনে মনে তার বিশ্বাস ছিল, যতই রাগ দেখাক না কেন, তিথির মতো একটা সামান্য মেয়েকে বশে আনতে তার বেশি দিন সময় লাগবে না। কিন্তু এখন সে বুঝতে পারছে তিথি আর 5টা মেয়ের মতো নয়। তার ওপর সত্যি যদি তিথির বয়ফ্রেন্ড থাকে, তাহলে তো তিথির মনে জায়গা করে নেওয়া অনিন্দর পক্ষে খুব মুশকিল হবে। তিথি যেন এক অবাধ্য বন্য ঘোড়া। আচ্ছা, তিথি কি সত্যিই তাকে ঘৃণা করে? তাহলে এই বিয়ের কি ভবিষ্যৎ হবে? প্রতিশোধ নিতে গিয়ে সে কি তবে ভুল করে ফেলল? না না, তা কি করে হয়? তার কখনো ভুল হতে পারে না। মেয়েদের সে ভালো করেই চেনে। তার মতো হাজব্যান্ড পেয়ে তিথি নিশ্চয়ই মনে মনে খুব খুশি। শুধু সেটা দেখাতে চাইছে না। নিজেই নিজেকে সান্ত্বনা দিল অনিন্দ। আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠল তিথি। অনেক কাজ করতে হবে তাকে। অনিন্দ তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে দিয়ে সব কাজ করাতে চাইছে। সেও দেখিয়ে দেবে এইভাবে তাকে জব্দ করা যাবে না। হাত মুখ ধুয়ে কিচেনে ঢুকল সে। অপটু হাতে খাবার বানিয়ে ছুটল অনিন্দর জামা কাপড় বার করতে। এত বড় লোক অনিন্দ, কত পোশাক তার, কিন্তু সে জানিয়ে দিয়েছে রোজ সকালে তিথি নিজের হাতে আয়রন করে দিলে তবে সেই জামা কাপড় পরে সে অফিসে যাবে। চোখ ফেটে জল আসতে চাইলেও নিজেকে সংযত করে নিল তিথি। অনিন্দকে আধপোড়া প্যানকেক খেতে দিতে গিয়ে মনে মনে সে ভাবছিল, অনিন্দ নিশ্চয়ই তার ওপর বিরক্ত হয়ে চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু মাথা নিচু করে চুপচাপ খেয়ে উঠে গেল অনিন্দ। অফিস বেরোনোর সময় তাকে কিছু বলেও গেল না। এরপর সারা দিন এত বড় বাড়িতে একা তিথি। কাজের মেয়ে মাঝখানে ঘণ্টাখানেকের জন্য এসে কাজ করে চলে গেল। খুঁটিনাটি কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ল তিথি। কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতে বসে সোফাতেই ঘুমিয়ে পড়ল সে। ফোনের আওয়াজে হঠাৎ ঘুম ভাঙল তার। রাজু নামের একটি ছেলে আসবে ঘণ্টাখানেক পর। ওর হাতে আমার লাঞ্চটা দিয়ে দেবে বলে ফোন রেখে দিল অনিন্দ। এবার ঘড়ির দিকে চোখ যেতেই ঘাবড়ে গেল তিথি। তার তো রান্নাই হয়নি। বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল সে। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে অসাবধানে তার হাতে অনেকটা গরম তেল পড়ে গেল। প্রচণ্ড জ্বালায় ছটফট করতে লাগলো তিথি। এদিক ওদিক খুঁজে কোনো ওষুধ পাওয়া গেল না। তিথি একবার ভাবল অনিন্দকে ফোন করে জানাবে। আজ আর রান্না করতে পারবে না সে। কিন্তু তারপর মনে হলো হার মানবে না সে। অনিন্দর কাছে নিজের কষ্টের কথা বলা মানেই তো হেরে যাওয়া। দাঁতে দাঁত চেপে আবার রান্না করা শুরু করলো সে। যথাসময়ে রাজু এসে লাঞ্চ বক্স নিয়ে চলে গেল। আর সঙ্গে সঙ্গে তিথি গিয়ে বিছানায় শুয়ে কাতরাতে লাগলো। সন্ধেবেলা ফিরে এসে কফি খেতে চাইল অনিন্দ। কফি বানিয়ে তাকে দেওয়ার জন্য যেই তিথি হাত বাড়িয়েছে, তখনই তার হাতের দিকে নজর গেল অনিন্দর। চমকে উঠল সে। পোড়া জায়গাটা ততক্ষণে একেবারে দগদগে হয়ে গেছে। কি হয়েছে তোমার হাতে? কিছু নয়, ওই একটু পুড়ে গেছে। যেন কিছুই হয়নি এরকমভাবে বলার চেষ্টা করলো তিথি। কিন্তু কষ্টে তার মুখ যে বিকৃত হয়ে যাচ্ছে
সেটা নজর এড়ালো না অনিন্দর। কিছু নয় মানে? দেখাও আমাকে। ইস, এ তো খুব খারাপ অবস্থা। কোনো মেডিসিন লাগিয়েছ? গলায় উদ্বেগ প্রকাশ পায় অনিন্দর। ঘাড় নেড়ে না বলে তিথি। চোখ দিয়ে জলের ধারা নেমে আসে তার। এরকম হয়েছে অথচ তুমি আমাকে জানাওনি? এই পোড়া হাতেই নিশ্চয়ই রান্না করেছ? চুপ করে থাকলো তিথি। ঘরের মধ্যে গিয়ে একটা ফার্স্ট এডের বক্স এনে একটা অয়েনমেন্ট বার করলো অনিন্দ। দেখি, হাত বাড়াও। আমাকে দিন, আমি নিজে লাগিয়ে নেব। হাত বাড়াও। প্রায় ধমকে উঠল অনিন্দ। তারপর পরম মমতায় তিথির হাতে ওষুধ লাগিয়ে দিল সে। ভেতরে ভেতরে ভীষণ অপরাধবোধ হতে থাকলো তার। সে বোধহয় একটু বেশি কড়া হয়েছে তিথির ওপর। মেয়েটা নিশ্চয়ই কখনো এত কাজ করেনি। রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে নিয়ে যাব, বলল সে। রাতে ডাক্তারের কাছ থেকে ফিরে তিথিকে চুপচাপ রেস্ট নিতে বলে খাবার অর্ডার করে দিল অনিন্দ। সন্ধেবেলা কফিটা খাওয়াই হয়নি। জমিয়ে 1 কাপ কফি খেতে হবে। কিচেনে ঢুকে সে দেখল জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। দেখে মনে হলো তিথি বোধহয় দুপুরে খায়নি। বেরিয়ে এসে নরম গলায় সে জিজ্ঞেস করল, দুপুরে কিছু খাওনি তুমি? ঘাড় নেড়ে না বলল তিথি। ভেতরে ভেতরে খুব অবাক হলো অনিন্দ। তার মানে তো খুব খিদে পেয়েছে তিথির, অথচ এতক্ষণে একবারও সে মুখ ফুটে কিছু বলেনি। এবার অনিন্দর অপরাধবোধ আরও বেড়ে গেল। তিথি তাকে এতটাই অপছন্দ করে যে নিজের ব্যাপারে কোনো কিছুই তাকে বলতে চায় না। পোড়ার জ্বালা, খিদের জ্বালা কোনো কিছুতেই অনিন্দর সামনে মুখ খোলেনি সে। বুকের ভেতরে অদ্ভুত কষ্ট শুরু হলো অনিন্দর। কি লাভ এরকমভাবে কাউকে আটকে রাখার? এই সম্পর্কের পরিণতিই বা কী হবে? এলোমেলো চিন্তা করতে করতে 2 কাপ কফি বানালো সে। আচ্ছা তিথি, এত কষ্ট পেয়েছ অথচ একবার আমাকে ফোন করে জানাতে পারলে না? কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করল অনিন্দ। আমি কষ্ট পাচ্ছি জানলে যে খুব আনন্দ হতো আপনার, সেজন্যই জানাইনি। আর যে কষ্ট আপনি দিয়েছেন তার কাছে তো এ কিছুই নয়। তিথির কথাটা যেন সরাসরি বুকে এসে বিঁধল অনিন্দর। আহত চোখে তিথির দিকে তাকিয়ে থাকল সে। সে চোখে তার প্রতি অবজ্ঞা আর উদাসীনতা যেন ফেটে পড়ছে। অনেক কিছু বলতে চাইলেও কিছু বলতে পারল না অনিন্দ। তার খুব ইচ্ছে করল তিথিকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ভেতর থেকে কেউ যেন প্রচণ্ডভাবে টেনে রেখেছে তাকে। রাতে শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো অনিন্দ। সেই রহস্যজনক ফোনটা আসতেই ফোন নিয়ে নিচে নেমে গেছে তিথি। নিজেকে কেমন যেন অসহায় লাগছে তার। সব কিছু কেমন জটিল হয়ে গেছে। এরকমভাবে তো কোনো সম্পর্ক বেঁচে থাকতে পারে না। আজ থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না তিথি। রান্নার আর কাজের জন্য 2টো লোক ঠিক করা হয়েছে। পরদিন সকালে উঠে জানিয়ে দিল অনিন্দ। কেন, আমাকে কষ্ট দেওয়ার আবার নতুন কোনো উপায় খুঁজে বার করেছেন নাকি? উপহাসের সুরে জিজ্ঞেস করল তিথি। তার প্রতিক্রিয়া দেখে মনে মনে সত্যিই কষ্ট পেল অনিন্দ। অফিসে গিয়েও যেন মন বসাতে পারল না। তাড়াতাড়ি কাজ মিটিয়ে বিকেলে রমির কাছে গেল সে। এর আগে অনেক জটিল সময়েও তার মুড ঠিক করে দিয়েছে রমি। তাকে দেখেই হাসি খেলে গেল রমির মুখে। বিয়ের 1 সপ্তাহ পরই নতুন বউকে ছেড়ে আমার কাছে ছুটে এসেছ? না, আমি সত্যিই ভাগ্যবান। অনিন্দর পাশে বসে বলল রমি। আমাকে তুমি বাঁচাও রমি,
আমাকে বলে দাও আমি কি করব। তুমি তো একটা মেয়ে, মেয়েদের ব্যাপারটা ভালো বুঝতে পারবে। কাতর স্বরে বলল অনিন্দ। আজ পর্যন্ত কত মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে তা হয়তো তুমি নিজেও ভুলে গেছো, আর আজ তুমি এসেছো মেয়েদের ব্যাপারে জানতে। রমির ঠাট্টা গায়ে মাখল না অনিন্দ। যেমনভাবে হোক তিথির মন জয় করতেই হবে তাকে। একটা কথা ভুলে গেলে চলবে না, তিথির বয়স মাত্র 20। ওর বয়সে মেয়েরা এখন কলেজে পড়ছে, আনন্দ করছে। ওর মন জিততে হলে তোমাকে ওর বয়সে নেমে আসতে হবে, বলল রমি। এবার একটু ধন্দে পড়ে গেল অনিন্দ। একজন সত্যিকারের বন্ধুর মতো মেয়েদের সাইকোলজি নিয়ে তাকে অনেক বোঝালো রমি। সেদিন রাতে ডিনারের পর অনিন্দ তিথিকে বলল, চলো বাইরে থেকে আইসক্রিম খেয়ে আসি। এখন? অবাক হয়ে জিজ্ঞেস করল তিথি। হ্যাঁ, চলোই না। তিথিকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে বেরোলো অনিন্দ। কিছুক্ষণ গাড়ি চালিয়ে একটা শুনশান জায়গায় ব্রিজের ওপর গাড়ি দাঁড় করালো সে। একটা লেকের ওপর ব্রিজটা। চলো, নামো। গাড়ি থেকে নেমে পাশাপাশি দাঁড়ালো তিথি আর অনিন্দ। খুব সুন্দর মৃদু হাওয়া বইছে। লেকের কালো জলে লাইট পড়ে চকচক করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে টুকটাক কথা বলার পর আবার গাড়িতে উঠে বসলো তারা। তারপর একটা আইসক্রিম পার্লারের সামনে এসে নামলো আবার। এত রাতেও সেখানে অনেক লোকজন আইসক্রিম খাচ্ছে। পছন্দ মতো আইসক্রিম নিয়ে বাইরে পাতা চেয়ার টেবিলে বসলো তারা দুজন। এই ব্লুবেরি ফ্লেভারটা একবার টেস্ট করে দেখো, ভালো লাগবে। নিজের আইসক্রিমটা তিথির দিকে এগিয়ে দিয়ে বলল অনিন্দ। একটু দ্বিধার পর সেটা থেকে একটু খেয়ে তিথি বলল, সত্যিই দারুণ। আমি আগে কখনো এই ফ্লেভারটা খাইনি। তাহলে নাও। তিথি দেখল তার এঁটো করা আইসক্রিমটাই খেয়ে নিল অনিন্দ। খেতে খেতে আইসক্রিম খাওয়ার একটা মজার অভিজ্ঞতা শেয়ার করলো অনিন্দ। কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা দিল তারা। পরদিন তিথির হাতের পোড়া জায়গাটা ড্রেসিং করাতে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল অনিন্দ। ফেরার পথে সে বলল, পাঞ্জাবি ধাবায় খেয়েছো কখনো? তিথি না বলতে সে বলল, চলো একটা দারুণ জায়গায় খাওয়াবো আজ তোমাকে। কিন্তু ডিনার তো রেডি করাই আছে বাড়িতে। থাক, ওটা কাল রান্নার দিদিকে দিয়ে দিও, গরম করে খেয়ে নেবে। আজ আমরা ধাবাতেই খাবো প্লিজ। তার বলার ধরনে হাসি মুখে তিথি বলল, ঠিক আছে চলুন। মনে মনে সে বেশ অবাক হলো। হেলথ কনসাস অনিন্দ ধাবায় খেতে চাইছে। খোলা আকাশের নিচে ধাবায় বসে খেতে বেশ ভালো লাগলো তিথির। অনিন্দও যেন বেশ আড্ডা দেওয়ার মুডে আছে আজ। আচ্ছা তিথি, তুমি কীরকম হাজব্যান্ড চাইতে মনে মনে? অনিন্দর প্রশ্ন শুনে গম্ভীর হয়ে গেল তিথি। আর সেসব বলে কি হবে? সেসব স্বপ্ন তো ভেঙে চুরমার হয়ে গেছে তার। আচ্ছা ঠিক আছে, বুঝেছি আমি একেবারেই সেরকম নয়। কিন্তু তুমি বলো, তুমি বিয়ের পর কি কি করতে চাইতে? সেগুলো না হয় আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আবেগ ভরা গলায় বলল অনিন্দ। পূর্ণিমার রাতে কোনো সমুদ্রের বিচে বসে হাতে হাত রেখে সমুদ্র দেখব আর একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইব, মুখ নিচু করে বলল তিথি। সে জানে এটা শুনে অনিন্দ হাসবে, কিন্তু একেবারেই হাসল না অনিন্দ, বরং বলল, ঠিক আছে, তুমি ঠিক করো কোথায় যাবে। দেশে বিদেশে যে সি বিচে যেতে চাইবে সেখানেই যাব আমরা। তিথি বুঝতে পারল অনিন্দ তাকে ইমপ্রেস করতে চাইছে, কিন্তু এত সহজে সেও ধরা দেবে না। রাতে যথারীতি ফোন এলো তিথির।
ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল সে। একা একা শুয়ে অদ্ভুত এক জ্বালায় জ্বলতে লাগলো অনিন্দ। দুদিন পর ভোরবেলা তিথিকে ঘুম থেকে ডেকে অনিন্দ বলল, চলো না লং ড্রাইভে যাই। মানে, আপনার তো অফিস আছে। ঘুম চোখে অবাক হয়ে জিজ্ঞেস করলো তিথি। অফিস যাব না, চলো বেরিয়ে পড়ি। ওঠো ওঠো, একদম দেরি নয়, ভোরবেলা ড্রাইভ করতে দারুণ লাগে, উত্তেজিত হয়ে বলল অনিন্দ। তিথির হাত ধরে এক প্রকার টেনে তুলল সে। রেডি হতে হতে তিথি বুঝতে পারল তারও বেশ এক্সাইটমেন্ট হচ্ছে। অনেক দিন পর নিজের পছন্দ মতো সাজল সে। তারপর বেরিয়ে পড়ল তারা। একটু একটু করে ভোর হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে। সত্যি খুব ভালো লাগলো তিথির। কিছু দূর যাওয়ার পর পূবের আকাশ লাল হতে শুরু করলো। চারদিকে ধু ধু মাঠ। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে অনিন্দ বলল, নামো, এখানেই সানরাইজ দেখব। নেমে মাঠের দিকে চলে গেল তারা দুজন। এদিকে নয়, ওদিকে ঘোরাও মুখটা। হ্যাঁ, এবার ঠিক আছে, স্মাইল, বলেই ক্লিক করে তিথির ফটো তুলল অনিন্দ। এবার ওড়নাটা পেছন দিকে ওড়াও। হ্যাঁ, একদম ঠিক আছে, বলতে বলতে হাসি মুখে খচখচ করে তিথির বেশ কয়েকটা ফটো তুলল অনিন্দ। পোজ দিতে দিতে নিজের মধ্যে একেবারে হারিয়ে গেল তিথি। সূর্যটা পেছনে রেখে আমরা দুজনে একটা সেলফি তুলি, একসময় নিজেই বলল তিথি। হাসি মুখে তিথির কাঁধে হাত রেখে বেশ কয়েকটা ফটো তুলল অনিন্দ। তিথি বুঝতে পারল আজকে অনিন্দর স্পর্শ তার একেবারেই খারাপ লাগছে না। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করালো অনিন্দ। নড়বড়ে কাঠের বেঞ্চে বসে মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিতে দিতে আর চোখে একবার অনিন্দকে দেখে নিল তিথি। অনিন্দর মতো সাকসেসফুল ধনী একজন বিজনেসম্যান এরকম জায়গায় বসে চা খাচ্ছে, এটা ভেবে তার বেশ মজা লাগছে। কিন্তু অনিন্দ কি করে জানল তিথির এই সব ইচ্ছেগুলোর কথা? নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে এসবই তো করার স্বপ্ন দেখত তিথি। এরপর যেখানে দেখব কচুরি ভাজা হচ্ছে সেখানে খাবো কেমন, এক্সাইটেড হয়ে বলল তিথি। হাসি মুখে ঘাড় নাড়ল অনিন্দ। এরপর পুরো দিনটা স্বপ্নের মতো কেটে গেল তিথির। টাকি নামে একটা জায়গায় এলো তারা। আশেপাশে দু একটা মন্দির ঘুরে দেখল। নদীতে বোটিং করার সময় উত্তেজনায় অনিন্দর হাত চেপে ধরে বসে থাকলো সে। দুপুরে রাস্তার ধারে ছোট ভাতের হোটেলে মাছের ঝোল ভাত খেলো তারা। বিকেলে ফেরার পথে একটা মিষ্টি দোকানে বসে গরম গরম সিঙাড়া খেতে খেতে অনিন্দর দিকে তাকিয়ে অভূতপূর্ব এক খুশিতে ভরে গেল তিথির মন। সেদিন রাতে শুয়ে শুয়ে সারা দিনের কথা ভাবছিল তিথি। আজ অনিন্দ আগেই ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অনিন্দর দিকে তাকিয়ে মুখে হাসি ফুটে উঠল তিথির। হানিমুনে মলদ্বীপ যেতে চেয়েছে সে। কালই টিকিট কাটবে কথা দিয়েছে অনিন্দ। সমুদ্রের ধারে বসে রবীন্দ্রসঙ্গীত গাইবে বলেও কথা দিয়েছে। কিন্তু আজকের এই দিনটা তিথির কাছে খুব দামি। আভিজাত্যের অহংকার থেকে বেরিয়ে আসা যে অনিন্দকে আজ সে দেখেছে, সেই অনিন্দকে অনায়াসেই ভালোবাসা যায়। কথাটা মনে হতেই সরে গিয়ে ঘুমন্ত অনিন্দর গালে একটা আলতো চুমু খেল সে। সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরল অনিন্দ। আপনি ঘুমোননি? চমকে উঠে বলল তিথি। ঘুমোলে যে তোমার এই রূপটা দেখতে পেতাম না, গাঢ় স্বরে বলল অনিন্দ। আপনি খুব খারাপ। অনিন্দর বুকের ওপর থেকে না সরেই বলল তিথি। তাই বুঝি? আমি খারাপ? কেন খারাপ আমি? আমার যাকে ভালো লেগেছে তাকে বিয়ে করেছি বলে?
তাই বলে জোর করে বিয়ে করবেন? ভালো করে ভেবে বলো তো, জোর না করলে তুমি কি বয়ফ্রেন্ডকে ছেড়ে আমাকে বিয়ে করতে? এবার জোরে হেসে উঠল তিথি। তারপর মুখ ফুলিয়ে বলল, বয়ফ্রেন্ড বানানোর আগে বিয়েটা হয়ে গেল বলেই তো এত রাগ আপনার উপর। প্রেমের অভিজ্ঞতাটাই তো হলো না জীবনে। আমার সঙ্গে কি প্রেম করা যায় না? এতটাই খারাপ আমি? ছদ্ম অভিমান দেখিয়ে বলল অনিন্দ। একবার চেষ্টা করে দেখতে পারি, চোখ ঘুরিয়ে বলল তিথি। তারপর অনিন্দকে অবাক করে দিয়ে হঠাৎ করেই চরম আবেগে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।